কচি ডাব, তাই তো? কচি ডাব, একদম মুখে জল। পাতলা একদম। একদম মুখে জল। হ্যাঁ, খুব ভালো। জলের ডাব সব। থ্যাংক ইউ। সবাইকে দাও। হ্যাঁ দিচ্ছি। সব তোমার ডাব? আমার ডাব। বাহ, তোমার এত ভালো ডাব? হ্যাঁ। খুব ভালো। তোমাকে না দেবো আমি, সারা মুখ মনে আমার জল করে দিই। তাই নাকি দিদি? সারা শরীরে জল ঢেলে দিই। আচ্ছা, তুমি এই যে ডাবটা এনেছো, এটাতে শ্বাস আছে? না, ফুল ডাব একদম। সবাই তো শ্বাস পছন্দ করে না দিদি। এরকম আছে মানুষ যে শ্বাস পছন্দ করে না? আছে, কিছু কিছু আছে। এটাই মানে উপকার। ডাবগুলো এত ভালো কি বলবো। তুমি এনেছো তো, তাই জন্য এত ভালো। একদম মুখে জল। এক একটা 35 টাকা দাম। একটা ডাবের দাম 35 টাকা? হ্যাঁ। তুমি 35 টাকা দিয়ে একটা ডাব বিক্রি করো? হ্যাঁ। তুমি জানো 10 টাকা করে দাম যাবে। আমি আপনাকে দিলাম, আপনি খান। আপনার নামটা কি একটু বলুন? তরুবালা দাস। ডাবেরই ব্যবসা করেন? হ্যাঁ দিদি ভাই। বাহ, খুব সুন্দর। জীবনে প্রচুর ডাব খেয়েছি, কিন্তু আজকে তরুবালা দিয়ে আমার এমন ডাব খাওয়ালেন, মিষ্টি জল কচি ডাব, দারুণ লাগলো, দারুণ। থ্যাংক ইউ, মন ভরে গেছে আমার একদম। দিদি ভাই। এবার আমরা সবাইকে নিয়ে শুরু করবো আমাদের আজকের পর্ব। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। মঞ্চে সবাই উপস্থিত, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে সৌলমী দাস। নমস্কার দিদি, আমি অশোকনগর থেকে আসছি। আমি একজন স্কুল টিচার। তো একটা একটা করে জীবনে 28টা বছর স্ট্রাগলের মধ্যে দিয়ে কিভাবে আমি বড় হয়েছি সেই গল্প আজকে আপনার সাথে করব। আচ্ছা, শুনবো সৌলমী। এরপর আছে সঞ্চিতা বিশ্বাস। নমস্কার দিদি, আমি রানাঘাটের হবিপুর থেকে এসেছি। আমি একজন শাড়ি ব্যবসায়ী। আমি কিভাবে শাড়ি ব্যবসা করে পরিবারের পাশে দাঁড়িয়েছি আর আমি নিজে স্বনির্ভর হয়েছি সেই গল্পই তোমাকে বলবো। খুব ভালো, শুনবো তোমার গল্প। এরপরে আছেন আমাদের ডাব দিদি, তরুবালা দি। নমস্কার দিদি ভাই। নমস্কার, কোত্থেকে এসছেন? সুভাষগ্রাম কোদালিয়া সাউথ থেকে এসেছি। ডাব নিয়ে সব গল্প করবেন আমাকে আজকে আপনি। হ্যাঁ। ডাবে এত জল ছিল যে আপনি স্নান করে ফেলেছেন পুরো। আমাকেও স্নান করিয়ে দিয়েছেন। আজকে প্রচুর জল ছিল এই ডাবে। এরপরে আছেন পূজা দাস। নমস্কার দিদি, আমি হাবড়া থেকে এসেছি। আমি লাড্ডুর কারখানা মানে কি করে চালাই, কি করে তৈরি করেছি, মানে নিজে শিখেছি, তাই আপনাকে বলতে এসেছি। এটা দিল্লিকার লাড্ডু নয়, পূজার লাড্ডু। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে বিজয়তে। প্রথমে একটু কথা বলবো সৌলমীর সাথে। বলো সৌলমী, তোমার গল্প একটু শুনি। জয়েন্ট ফ্যামিলিতে ছোটবেলা থেকে মানুষ হয়েছি। আমার বাবা ছিলেন বাড়ির বড় ছেলে। আমাদের ফ্যামিলি পুরোটাই আমার বাবার উপর ডিপেন্ডেন্ট ছিল। বাবাই ছিল একমাত্র আর্নিং মেম্বার। তো আমার বাবার একটা টেলারিংয়ের দোকান ছিল। আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন সেই দোকানটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তখন আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম। তারপরে আমাকে ওই স্কুল থেকে ছাড়িয়ে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে দেওয়া হলো। প্রাইমারি স্কুলে যখন ভর্তি হলাম মানে ভীষণ আমার মন খারাপ। তখন বুঝতে পারিনি যে কেন এমন করা হলো আমার সাথে। যাই হোক, তারপরে আস্তে আস্তে সেই সিচুয়েশনে অ্যাডজাস্ট করতে হলো আমাকে। হাই স্কুলে গেলাম, সেখানে ভর্তি হলাম। আমি কোনোদিনও প্রাইভেট টিউটার পাইনি, পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম। তারপরে ফ্যামিলি কিভাবে চলবে সেই নিয়ে বাবা মা দুজনে মিলেই কাজ করতেন, বিভিন্ন রকম কাজ যখন যেরকম পেয়েছে। তো তারপরে যখন ক্লাস 9-এ উঠি, পুরো সংসার চালিয়ে বাবা মায়ের সেই টাকাটা অ্যারেঞ্জ করার ক্ষমতা ছিল না। তখন আমি ক্লাস 9 থেকে নিজে টিউশন করা শুরু করলাম। পাড়ায় কিছু পুতুলের কাজ হয়, তো মা সেই কাজগুলো করতেন। আমি মার সাথে সাথে যতটা সম্ভব হেল্প করতাম। মাধ্যমিকে 90% মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করি। এইচএসে সায়েন্স নিয়ে ভর্তি হলাম। কমপ্লিট করে আমি জিওগ্রাফি অনার্স নিয়ে কলেজে ভর্তি হই। তারপরে মাস্টার ডিগ্রিতে যখন ভর্তি হব, মানে ভর্তি হওয়ার টাকাটা আমার কাছে ছিল না সেই সময়। যেহেতু ভালো মার্কস পেয়েছিলাম, স্কলারশিপের টাকাটা আমি পাই। বাহ। এবং ওই টাকাটা দিয়ে আমি মাস্টার ডিগ্রিতে ভর্তি হলাম। তারপরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আমি বিএডে যখন ভর্তি হই তখন আমার হাজব্যান্ডের সাথে আমার আলাপ হয়।
আমার শ্বশুরবাড়ি থেকে বলেছিল আমার বিয়ের, সেই সময় আমার বিয়ের জন্য, কিন্তু আমি তখন বিয়ে করতে চাইনি। আমি ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি, বাবা মা আমার জন্য অনেক করেছেন, তাদের পাশে দাঁড়াতে হবে, নিজেকে আমার চাকরি পেতে হবে, চাকরি না পেয়ে কিছুতেই বিয়ে করব না। শ্বশুরবাড়ি সবাই ভীষণ সাপোর্টিভ, আমার হাজব্যান্ডও সাপোর্টিভ। তারা আমায় বলেছিলেন যে আমি যেন মানে আমি নিজের মতো চাকরি করে আমার বাবা মার পাশে যাতে দাঁড়াই, তারা সব রকমভাবে আমাকে সাপোর্ট করবে। বিএড কমপ্লিট করার পর আমি চাকরি পেয়েছি স্কুলে। এখন আমি বাবা মাকে যতটা সম্ভব হেল্প করছি, কিন্তু তাও আমার স্ট্রাগল শেষ হয়নি। আমি চাকরি পেয়েছি আমার বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার ডিস্টেন্স, সন্দেশখালী। থাকো কোথায়? আমি অশোকনগর। সর্বনাশ। এবং অশোকনগর থেকে মানে কিছুটা ভেতরে আমার বাড়ি, সেখান থেকে রেগুলার সন্দেশখালী, মানে দুবার ট্রেন পাল্টে, বাস পাল্টে, তারপর নৌকো, তারপর ইঞ্জিন ভ্যান, বাইক, সব কিছু করে আমি লাস্টে স্কুলে গিয়ে পৌঁছই। ভগবান, প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে এইভাবে। এতটা জার্নি করার পর পড়াতে ইচ্ছে করে আর? অনেক সময় টায়ার্ড হয়ে যায়, কিন্তু আরে। বাচ্চাগুলো তো আমাদের উপর তাকিয়েই রয়েছে, মানে নিজের কষ্ট তখন মানে সামলে নিয়ে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, তারাও তো আমার সন্তানের মতো, তারা তো আমার কাছ থেকে কিছু নিতে এসছে। প্রায় 4 ঘন্টা লাগে আমার স্কুলে যেতে আসতে। 8 ঘন্টা? 8 ঘন্টা। এটা অফিস টাইম পুরো? হ্যাঁ। 8 ঘন্টাটা একটা অফিসে কাজ করলে ওই 8 ঘন্টাই কাজ করতে হয়? হ্যাঁ দিদি। বেরো কখন বাড়ি থেকে? 7টার আগে বেরোই। গিয়ে পৌঁছো 10:30 11টায়? হ্যাঁ হ্যাঁ। বাড়ি ফেরো কখন? 7টা 7:30টা। তো পরিবারের লোক তো ভীষণ ভালো বলতে হবে। ভীষণ সাপোর্টিভ, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, বাপের বাড়ি সবাই ভীষণ সাপোর্ট করে। আমার ছোট একটা বাচ্চাও আছে। বাচ্চাও আছে? 1 বছর 4 মাস বয়স। ও যখন 3 মাস, তখন থেকে আমি ওকে কাজ করছো? রেখে চলে যাই। এতটা ডিস্টেন্স, আমি যখন প্রেগন্যান্সি পিরিয়ডে কনসিভ করেছি, সেই সময় আমি রেগুলার ওইভাবে যাতায়াত করেছি। তো এত ছোট বাচ্চা কার কাছে থাকতো? আমার শাশুড়ি মা, কাকিমণি, ওনাদের কাছেই থাকে। তারপরে বাড়ি আসি যখন, তখন আর আমাকে ছাড়তে চায় না। বাড়ি ফিরে আসার পর মাকে চিনতে পারে? তখন মা ছাড়া আর কিচ্ছু চেনে না। কতদিন হয়ে গেল এরম কাজ করছো? 3 বছর। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড বিজনেস করছে। লক্ষ্য যদি স্থির থাকে তাহলে জীবনে সবকিছু সম্ভব। হ্যাঁ দিদি। তোমার লক্ষ্য স্থির ছিল, তাই তুমি এতটা কষ্ট করার পরেও জীবনে তুমি আজকে সাকসেসফুল। হ্যাঁ দিদি। আর পরিবারের সাপোর্ট তো ডেফিনেটলি দরকার। হ্যাঁ। তোমার শ্বশুরবাড়ি এত ভালো যে তোমার এই সাপোর্ট যদি না করতো তুমি এই কাজটা করতেই পারতে না। তারপরে আবার তার বাচ্চা, বাচ্চাও আছে। তাই না? বলো, বাচ্চাকে তো দেখছেন তারা। হ্যাঁ। সবসময় চেষ্টা করবে শ্বশুর শাশুড়ি সবাইকে যেন ভালো রাখতে পারো হ্যাঁ। নিজের কাজের পরে, কারণ তাদের অবদান অপরিসীম, তাই জন্য তুমি আজ এই কাজটা করতে পারছো। হ্যাঁ। ভালো থেকো শৌলমী। হ্যাঁ দিদি। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা হচ্ছে, এখানে দেখো 5টা বল আছে আর একটা বিশাল বড় বেলুন আছে। বেলুনটা কিরকম বাউন্স করে নিয়ে যাবে, দিয়ে একটা করে বল কালেক্ট করবে, সেই গোলটার মধ্যে রাখবে। যদি হাত দিয়ে ধরো বা যদি কখনো বেলুন মেঝেতে পড়ে যায়, তাহলে 5 সেকেন্ড করে সময়ের সাথে অ্যাড হবে। সবার আগে যে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলবে শৌলমী। স্টার্ট। একটা করে এদিকে রেখে যাও। একদম পথে পথে নিয়ে যাও, যে পথে যাচ্ছ সে পথেই আসো। এদিক ওদিক খেলো না বেলুনটা, ওই পথ দিয়েই নিয়ে যাও। 2 হাতে বেলুন ধরবে না। কি করো? যা যা যা। শৌলমী খেলাটা শেষ করেছিল 55 সেকেন্ডে, কিন্তু যেহেতু বেলুনটা মেঝেতে ছুঁয়ে গেছে তাই জন্য 5 সেকেন্ড অ্যাড হচ্ছে। শৌলমীর টাইম 1 মিনিট। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। সঞ্চিতা, শাড়ির ব্যবসা হ্যাঁ। শুরু হলো কিভাবে? আমরা 3 ভাই বোন দিদি, মানে আমি সব থেকে বড়, আমার 2 ভাই আছে ছোট। বাবার শাড়ির বিজনেস ছিল। ও, বাবারই শাড়ির ব্যবসা। হ্যাঁ, শাড়ির বিজনেস ছিল, মানে আমাদের বাড়িতে যে তাঁত জিনিসটা হয় না, সেই তাঁত ছিল আমাদের বাড়িতে কিছু। ও। এবার বাড়িতে কারিগর আসতো, এগুলোতে মানে ওখানে বুনন হতো? বোনানো হতো, লোক আসতো আমাদের বাড়িতে বুনতে। ও। এবার এইভাবে দিন কাটছিল খুব ভালোভাবে, কিন্তু হট করে যখন আমি ক্লাস 9-এ পড়ি, আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়, মানে অ্যাক্সিডেন্টে এক্সপায়ার করে যায় আমার বাবা। ও।
কিভাবে দিতে হয় গিফটগুলো আমি মা দুজনেই শিখলাম। শেখার পরে তারপরে ওই গিফটগুলো যারা মানে মহাজন আছে যারা, তাদের বাড়ি থেকে আমরা শাড়ি নিয়ে আসা শুরু করলাম। যে বাড়িতে গিয়ে বললাম যে আমরা এগুলো করতে চাই, আমাদেরকে দিন আপনারা। বলতে বলতে কেউ হয়তো প্রথমে 2 পিস দিত, 5 পিস দিত, এইভাবে দিত। যখন রেগুলার দেখছে যে হ্যাঁ আমরা করছি, আবার দিয়ে আসছি সঙ্গে সঙ্গে, তখন তারা 2টোর থেকে 5টা, 5টার থেকে 10টা এভাবে বাড়াতে শুরু করলো। এবার তারপর আমার স্কুল আছে, 9-এ পড়ি, আমি তো সবসময় করতে পারবো না। মানে আমি সকালবেলায় যেতাম টিউশন পড়াতে, 6টার সময় বেরিয়ে যেতাম, 9টার সময় পড়িয়ে আসতাম। তারপর আমি যেতাম স্কুলে, স্কুল থেকে 4টের সময় ফিরে এসে আমি খাওয়া দাওয়া করে তারপরে বসতাম শাড়ির গিফট করতে। আর মা বাড়িতে থাকতো, মা তখন করতো। করে করে তারপরে যখন মানে উঁচু ক্লাসে উঠলাম, ওই টাকাতে আর সংসার চলছিল না। 1.5 বছর মতো পর, ওইগুলো মানে বাবা মারা যাওয়ার 1.5 বছর পর মা ICDS-এ একটা চাকরি পেল স্কুলে, বাচ্চাদের স্কুলে। মানে তখন আমি শাড়ি গিফট করতাম, মা স্কুলে যেত। এইভাবে করতে করতে আমি তখন বড় হয়ে গেলাম, কলেজে আমি ভর্তি হয়েছি। কলেজে তো তখন টাকাটা বেশি, মানে ভর্তি হওয়া থেকে শুরু করে সব কিছু আমার টাকা বেশি লাগা শুরু করলো। ভাই উঁচু ক্লাসে উঠে গেল, ওরও টাকার একটা খরচ আছে, ছোট ভাই ও বড় হতে গেল। তখন আমার একটা বান্ধবী থাকে মানে কলকাতাতে, ও বললো তুই কি ইভেন্টের কাজ করবি, তাহলে পরে কিছু বেশি টাকা ইনকাম হবে তোর। বলছে তাহলে কিন্তু তোকে দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় যেতে হবে ইভেন্টের কাজ করতে গেলে, কলকাতার ভেতরে নেই। বাড়িতে বললাম মাকে, মা বললো যে অত দূরে মানে আমাকে পাঠাতেও রাজি নয়, কিন্তু টাকা যেহেতু দরকার সেহেতু পাঠাতেই হবে। আমি গেছিলাম। প্রথমে কিছুদিন বাড়ির থেকে যাতায়াত যখন করেছি, সকাল ভোরবেলায় 5টার সময়ও বেরিয়েছি অনেক দিন, কিন্তু রাত্রে আস্তে আস্তে অনেক রাত হয়ে যেত। তখন আশেপাশের লোকজন অনেক বাজে রকম কথা বলতো যে একটা মেয়ে কোথায় যাচ্ছে, কোথার থেকে আসছে। এবার তখন আমি বান্ধবীকে বললাম আমি এইভাবে করতে পারবো না। তখনও বললো তাহলে এক কাজ কর, আমরা মেসে থাকি, তাহলে মেসে আয় তুই। তারপর আমি ওখান থেকে কলকাতাতে টলিগঞ্জ চলে আসলাম। ওখান থেকে এসে ওদের সাথে মেসে থাকতাম, হ্যাঁ ওদের সাথেই থাকতাম মেসে। এইভাবে আমার মানে দেখলাম যে ভালো ইনকাম হচ্ছে। সম্পূর্ণ অন্য কাজে চলে এলে? সম্পূর্ণ অন্য কাজে চলে গেলাম। কিন্তু আমার স্বপ্ন ছিল আমি শাড়ি কিছু করবো একটা। 1.5 বছর আমি দিদি ইভেন্টের কাজ করেছি, ভালো টাকা ইনকামও করেছিলাম ওখান থেকে। তারপর ওই টাকাটা আমি মাকে বললাম মা আমি কিছু টাকা ইনকাম করেছি, জমিয়েছি, আমি একটা শাড়ির দোকান দিতে চাই, কেননা এইভাবে আমার রেগুলার যাওয়া আসা করে কাজ করা আমার সম্ভব না। তা মা বললো হ্যাঁ যদি পারিস তাহলে দে। তারপর আমি টলিগঞ্জেই একটা দোকান নিয়েছি, টলিগঞ্জেই আমি শাড়ির দোকান খুলেছি একটা, 2 বছর হয়েছে শাড়ির দোকানটা। এখন আমার সেখান থেকে ভালো ইনকাম হচ্ছে, আমি বাড়িতে দিতে পাচ্ছি। শাড়ি টাড়িগুলো আনো থেকে তাহলে? সব আমাদের ওখান থেকে নিয়ে আসি, শান্তিপুর থেকে, রানাঘাট থেকে সব শাড়ি নিয়ে আসি, যেহেতু আমি চিনি ওখানকার সবকিছু। কিরকম ধরনের শাড়ি রাখো? সব রকম, তাঁত শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, জামদানি শাড়ি, সব রকম। তার জন্য তো একটা বেশ টাকার ইনভলভমেন্ট আছে। ইভেন্ট করে আমি 1.5 লক্ষ টাকা মতো জোগাড় করেছিলাম। সেটা পুরোটাই ব্যবসায় লাগিয়েছি? মার কাছ থেকে মায়ের যেহেতু পুঁজি যেইটুকু ছিল 50,000 টাকা মতো আমাকে দিয়েছিল। যেহেতু আমাদের চেনা জানা, সেখান থেকে শাড়ি কিছু নিয়ে এসেছিলাম, ইনস্টলমেন্টে নিয়ে এসেছিলাম, যে আমি মাসে মাসে নেবো, মাসে মাসে টাকা দেবো কিছু। ওইভাবে ওরা আমাকে দিয়ে দিয়েছিল শাড়িগুলো। কিন্তু দোকানের জায়গাটা তো তোমাকে জোগাড় করতে? হ্যাঁ দোকানের জায়গাটা, ওটাতেই আমার বেশি টাকাটা লেগে গেছে দোকানের জায়গাটা করতে। এখন কি তুমি শাড়ির ব্যবসাতেই পুরোপুরি রয়েছো? পুরোপুরি শাড়ির ব্যবসাতে রয়েছি। আমি ছোট ভাইকে আমার কাছে নিয়েও এসেছি কলকাতাতে। আচ্ছা, ও তোমার সাহায্য? হ্যাঁ আমায় সাহায্য করছে। মাকে যেহেতু আনতে পারিনি, ওখানে স্কুলে মার কাজ করছে, সেহেতু মা বলছে আমি যাব না, যেহেতু অসময়ে আমাকে স্কুলটা সাপোর্ট করেছে, আমি স্কুলটা ছাড়বো না। তাই তো? আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এখন আমি খুব ভালো আছি আগের থেকে। বাহ, খুব ভালো। তা এখন লোকের ঢল পাও? হ্যাঁ এখন আসে, মানে ফোন করে করেই আসে অনেকে, যেহেতু অনেকের কাছ থেকে আমার কাছে শাড়ির দাম অনেক কম। তো এবার সঞ্চিতা, জীবনে তো সেটেল করারও কথা ভাবতে হবে। এই বছর ইচ্ছা আছে। এবার ইচ্ছা আছে? কেউ আছে? কে? অনেকদিন ধরে পরিচয় ওর সঙ্গে, আমার ফার্স্ট বন্ধুত্ব ছিল। যখন আমার পাশে কেউ ছিল না তখন ও ছিল আমার সাথে। ভেরি গুড। ওর কলকাতাতে টলিগঞ্জে একটা জিম আছে, ও জিমটা চালায়। তো তোমার শাড়ির দোকানে তোমার হবু বর হেল্প করে না? হ্যাঁ যাই, মাঝে মাঝে যাই, যখন বেশি ভিড় থাকে, যখন জিম বন্ধ থাকে তখন ডেকে নিই। সঞ্চিতার জীবনে অনেক কষ্ট করেছো। হ্যাঁ এই জায়গাতেও পৌঁছেছো কষ্ট করে, কিন্তু বাবার স্বপ্নকে তুমি সার্থক করেছো। হ্যাঁ। বাবার হয়তো জীবনে কোনোদিনও স্বপ্ন ছিল যে একটা দোকান হবে, আজ সেই দোকানটা তুমি তৈরি করেছো। বাবার স্বপ্নই ছিল ওটা, যে করে হোক একটা দোকান করব, সেই স্বপ্নটা আমি পূর্ণ করেছি। বাবার আশীর্বাদ আছে। হ্যাঁ ভালো থেকো সঞ্চিতা। হ্যাঁ দিদি। মাকে ভাইদেরকে খুব ভালো রাখবে। হ্যাঁ দোকান আরো বড় হোক তোমার। স্টার্ট। দুটো হাত লাগাবেই নেবে।
ওকে, সঞ্জিতা খেলাটা শেষ করেছে 42 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এই যে তরুবালা দি, বলুন, এই ডাবের ব্যবসা শুরু হলো কি করে? আমার স্বামী মারা যাওয়ার পর থেকে, আগে তো জানতাম না কিছু। স্বামী কি করতেন? ওই একই ব্যবসা, ডাব বিক্রি করতেন? হ্যাঁ, ওটাই আমি ধরেছি। আচ্ছা, কি করে সংসার চালাবো। স্বামী মারা গেলেন কিভাবে? তার স্ট্রোক হয়ে মারা গেলেন। তার আগে আপনি ঘরেই থাকতেন, হ্যাঁ, কিছু ঘরে করতেন না? থাকতাম। না স্বামী কোত্থেকে ডাব টাব গুলো আনতো সেটা জানতেন? না, ওখানেই কিনতো, ওখানেই বিক্রি। ঢাকুরিয়া প্ল্যাটফর্ম। কিছুই তো জানতেন না এই ব্যাপারে? না, কিছুই জানতাম না। কিভাবে এলেন এই সব জায়গায় তাহলে? ও যখন মারা যায় ঘরে 100 ডাব ছিল, আচ্ছা 100 ডাব রেখে মারা গেছে। আচ্ছা তারপর সেগুলো ওই 4 দিনের মাথায় এসে ওগুলো দিয়ে দিলাম অন্যকে। আচ্ছা 1 মাস পরে এসে ফেব্রুয়ারি মাস থেকে এসে আরম্ভ করলাম। একজন ডাব এনে দিল, 28 খানা ডাব কিনে এনে দিল, সেখান থেকে আরম্ভ হলো। ওই আমার যাত্রা শুরু। ওই যাত্রা শুরু। হ্যাঁ। তো কি ঠেলা গাড়ি করে যেরকম ডাব বিক্রি হয় সেরকম ভাবে? না 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 না, তাহলে? আমার প্ল্যাটফর্মের উপরে গুমটি ঘর আছে। কোন প্ল্যাটফর্ম? ঢাকুরিয়া 1 নম্বর। আচ্ছা, ওই গুমটি ঘর আছে, ডাব বিক্রি না হলে ওই ঘরে রেখে তালা মেরে চলে ও আসি বাড়িতে। ওই ঘরটাতেই বসো। হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি এত সুন্দর করে কেটে আমার ডাবটা খাওয়ালে, এই যে কাটার যে একটা ব্যাপার, শিখলে কি করে কাটার ব্যাপারটা? দিদি কি করব, পেটের জ্বালা বড় জ্বালা। ওই যে উপরালা মাথার ওপর শিখিয়ে দেয় বলো প্রয়োজনে? রাত 3টের সময় উঠি দিদি ভাই। কি করো? 3টের সময় উঠে ছেলের টিফিনটা করে রেখে আসি। ফার্স্ট ট্রেন ধরি, নইলে ডাব পাবো না। আমি থাকি সে সুভাষগ্রাম কোদালিয়া সাউথে, আচ্ছা, দক্ষিণ 24 পরগনা। সেখানে কটা ট্রেন ধরো? আমি 4টে ট্রেন ধরি। এত সকালে? হ্যাঁ, নইলে মাল পাবো না তো। বাড়ির থেকে বেরোই চাই 3:40। 4টে ট্রেন ধরে আসো কোথায়? ঢাকুরিয়ায়? ঠাকুরিয়ায় 4:30 নামে তখন। তারপরে ওখানে নেমে পাইকারি হয় ডাব। ওই অত ভোরে? হ্যাঁ, অত ভোরে। ওই সময় কি তার ডাবটা তুলতে হবে, তা না হলে আর পাবে না? নইলে পাবো না। ও, প্রতিদিন এভরিডে। কটা ডাব তোলো তখন একবারে? একবারে পাইকারি নিয়ে আসে। কত? 100, 125, 130 130টা 40টা ডাব তোলো একসঙ্গে তুলে নিই। কিভাবে আনো? কিভাবে দোকানে অত ডাব? ওরা এনে দেয় সামনে, আমার বইতে হয় না। দিয়ে ওখানে তুমি দোকানে রাখো সব? হ্যাঁ, বিক্রি যা হলো হলো, হ্যাঁ। না হলে ঘরে ঢুকিয়ে তালা মেরে বাড়িতে আসি। খোলো কটার সময় দোকান? মাল কেনার পর তারপরে এখানে ঝাড় দিই প্ল্যাটফর্ম দোকানের সামনে, ঝাড় দিয়ে জল চড়া দিয়ে মালটা মুছিয়ে সুন্দর করে বসি। ধুনো টুনো দিয়ে ঘরে ঠাকুর আছে দোকান ঘরে। কতক্ষণ খোলা রাখো? 12:30 পর্যন্ত। তারপরে বন্ধ করে দাও? হ্যাঁ, তারপর বন্ধ করে বন্ধ করে বাড়ি চলে যাও? 12:40 বারাইপুর লোকাল ধরি। আচ্ছা, দিয়ে বাড়ি চলে আসো? হ্যাঁ, বাড়িতে গিয়ে এসে আবার বাড়িতে গিয়ে আবার সব করে থাকে, সব করতে হয়। রান্না বান্না করি, আবার ছেলে স্কুল থেকে আসে। আচ্ছা, কি করে বুঝতে পারো কোন ডাবে কত বেশি জল আছে? এভাবে ই করলে বোঝা যায়। থাপ্পড় মারতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থাপ্পড় মারলে কি হবে? ঢকঢক করে নড়বে? হ্যাঁ, ঢকঢক করে। আওয়াজ হবে ভেতরে? আর থাপ্পা? যেটা খারাপ ডাব, হ্যাঁ। ওটা হালকা হয়ে থাকে, ও, ওটা জলই থাকে না। ভারী ডাব হতে হ্যাঁ, হবে। ভারী ডাবে জল থাকে। কি রকম রোজগার হয় তরুবেলা দিয়ে মাস গেলে? ওই যা হয় দিদি ভাই, এই চলে যায়, মা বেটার কোনো রকম চলে যায়। আহামরি কিছু হয় না দিদি ভাই, সংসার চলে যায়? ডাল ভাত খেয়ে চলে যায়। ডাব কাটার একটা সাংঘাতিক একটা ব্যাপার আছে। একটা হাত কেটে গেছে তো, অনেকদিন ভুগেছি, এই নখ সমেত পুড়ে গেছে। বাবারে, অনেক বিপদ গেছে, অনেক বিপদ। জানতে না না কিভাবে কাটতে হয়? না। ডাব কাটার একটা ব্যাপার আছে না? কোনোদিন আসিনি তো ওনার কাছে, হ্যাঁ। ব্যবসার জানতাম না। অথই জলে পড়ে গেছো? হ্যাঁ। পরিবারে কে কে আছে? কেউ নেই, এক ছেলে। ছেলে কি করে? ছেলে এইচএস দেবে। স্বামী নেই? স্বামী কতদিন হলো কত হয়েছেন? 16-র 10ই জানুয়ারি। ছেলে বুঝতে পারে যে মা কত কষ্ট করে আজ বড় ওই তো হচ্ছে? ছেলেকে নিয়ে এসছি। শুভ দাস। ছেলে কি বলছে? ছেলে কি করতে চায় জীবনে? জিজ্ঞেস করুন আপনি। কি করতে চাও জীবনে? আমার ভিতর থেকে ইচ্ছা ফটোগ্রাফিটা হওয়ার। তুমি শেখার চেষ্টা করছো? হ্যাঁ, চেষ্টা করছি। এইচএস দেওয়ার পর কিছু করব ভাবছি, কোর্স। শুভ, মা কিন্তু অনেক কষ্ট করে তোমায় মানুষ করছে। হ্যাঁ মার বয়স হয়ে গেছে, এবার কিন্তু তোমাকে হাল ধরতে হবে। হ্যাঁ, অবশ্যই। তাড়াতাড়ি পড়াশোনা করে ভালো করে রেজাল্ট করো এবং মায়ের সব কষ্ট দূর করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। ঠিক আছে। মাকে যেন আর ডাব বিক্রি করতে যেতে না হয়। তুমি মাকে ভালো রাখবে এবার থেকে। অবশ্যই। ঠিক আছে। ওর আমি ওর। আর তাই তো, আর তো কেউ নেই। ছেলেটা যাতে মানুষ হয়, ভালোভাবে একদম। দাঁড়াতে পারে, মানুষের মতো মানুষ হয়ে। একটা জিনিস, আজকে যে দিদি নাম্বার 1-এ মঞ্চে এলেন, এই যে আমাদের ডাব খাওয়ালেন, আর এই যে আপনার গল্প আমরা শুনলাম, এইবার দেখবেন কালকে থেকে আপনার স্টেশনে কতটা বাড়ে আপনার ডাবের সেল। এবার থেকে কিন্তু ডাব যখন বিক্রি করবেন, স্পেশাল ডাবগুলোর নাম দেবেন দিদি নাম্বার 1 ডাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার জন্য 5 টাকা করে বেশি চার্জ করবেন। সবাইকে বলে দিন যে এই দিদির কাছে ডাব খাবেন। একদম, তরুবাদির কাছে সবসময় ডাব খাবেন যারা ঢাকুরিয়া 1 নম্বর স্টেশনে নামবেন। মনসাতলায়। মনসাতলায়। ভালো থাকবেন তরুবাদি।
স্টার্ট দিদি, চলো সঙ্গে সঙ্গে নিয়ে দিয়ে যান, তাড়াতাড়ি করুন, ওপর দিকে ঠেলুন, ওপর দিকে ঠেলুন, আসুন ঠেলুন, ওপর দিকে ঠেলুন, ওপর দিকে ঠেলুন, চলুন চলুন চলুন, তাড়াতাড়ি করুন। ভেরি গুড, ভেরি গুড, চলো বলটা রাখার সময় খুব সাবধানে রাখবেন, বাইরে যেন পড়ে না যায়। এক হাতে, চলুন চলুন চলুন, তাড়াতাড়ি করুন, ওপর দিকে তুলুন, তাড়াতাড়ি 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 নিয়ে চলুন, নিয়ে চলুন, সঙ্গে সঙ্গে নিয়ে চলুন। খুব ভালো, তরুগলা দি খেলাটা শেষ করেছেন 1 মিনিট 5 সেকেন্ডে। লাড্ডু দিদি, হ্যাঁ বলো দিদি। লাড্ডু খেতে খেতে তো লাড্ডুর মতন হয়েও গেছে দেখছি। হ্যাঁ দিদি, কতদিনের ব্যবসা এটা? এই 5-6 বছর। হঠাৎ কিভাবে শুরু হলো? হঠাৎ মানে একদিন মেলায় গেছি, মেলায় যে দেখলাম কি একটা দোকানে বানাচ্ছে, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ছেলে তখন ছোট, কিছু একটা করব ভাবছি মনে মনে, ছেলেকে মানুষ করতে হবে, পড়াশুনো শেখাতে হবে। তখন ওই মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভাবছি যে এটা যদি আমি শিখতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। আবার ভাবছি যে আমি মেয়ে হয়ে আমি কী করে তৈরি করবো, এ তো ছেলেদের কাজ। তখন তাও ভাবছি দেখি চেষ্টা করে। তখন আমি ওই দাদার কাছে গেছি, বলছি কি দাদা আমাকে একটু শেখাবেন। প্রথম রাজি হয়েছিল না, তখন অনেক সময় বললাম, বলে কি ঠিক আছে তোমাকে আমি শেখাবো। তখন আমাকে শেখালো, আমি শিখেছি। শেখার পরে প্রথম 2000 টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে এসে অল্প অল্প ওই দাদা আমাকে শেখালো। শেখানোর পরে তখন আমার স্বামী তখন ওই প্যাকেট কিনে করে বানিয়ে এবার দোকানে দোকানে আমার 2-1টা দোকানে আমার স্বামী সেল করতে লাগলো। সেল করতে করতে দেখলাম কি মালটা মানে বেশি চলছে, আবার বেশি দোকানে দোকানে দিলাম। দেওয়ার পরে প্রথম সাইকেলে সাইকেলে দিত, তখন দেখলাম সাইকেলেও মালটা নিয়ে যেতে পারছে না। তখন একটা মোটর সাইকেল কেনা হলো, মোটর সাইকেলেও মাল মানে সব দোকান দোকান মার্কেট দিচ্ছে, ব্যবসাটা হ্যাঁ মানে বাড়ছে। বাড়ার পর পর তখন ওই আরও দোকান ধরা হচ্ছে, মার্কেটে যাচ্ছে, তারপর আমাদের ওখানে হাট আছে, হাটে যাচ্ছে। এবার দেখছি গাড়িতেও যাচ্ছে না, মালটা আনতে হচ্ছে, যেটা চিনি বেসন এটা যেটা লাগছে এটা দেখছি ভ্যানে আনতে গেলে পয়সা লাগছে, সেটা কাঁচা মালটা। হ্যাঁ মানে ভালোই হচ্ছে ব্যবসাটা আস্তে আস্তে। তারপর আবার একটা অটো কিনলাম, মানে অটোতে মানে সেটা প্রথম নিজে শিখে তো কাজবাজ করলাম কয়েক বছর ধরে। করার পরে তখন দেখলাম যে আমি আর একা পারছি না, বহু কষ্ট হয়ে যাচ্ছে, মানে ভীষণ খাটনি। তখন আবার একটা লোক নিলাম, নেওয়ার পরে তাকে শিখালাম। অক্ষয় তৃতীয়া, গণেশ পুজো তো সব থেকে বেশি বিক্রি। হ্যাঁ গণেশ পুজো, অক্ষয় তৃতীয়া, তারপরে এখন মোটামুটি সব অকেশনে লাড্ডু চলছে। আর আমাদের লাড্ডুটা বেশ ভালো হয়, চিনি বেসন তেল এগুলি মানে আমরা সবটা ভালো দিচ্ছি, কোনো মানে ভেজাল নেই এর ভিতরে, ভালো হচ্ছে। তখন আস্তে আস্তে আবার একটা অটো কিনলাম, কেনার পরে সেটা দিয়ে এখন মাল সাপ্লাই হচ্ছে, বিক্রি হচ্ছে। তো লাড্ডু বানানোটা কিরম ভাবে হয়? এটা বেসন দিয়ে হয়, মেখে তারপর কড়াতে ওটা ভাজতে হয়, ছোট ছোট দানা হয়, এরকম ফুটো থালা আছে, থালা দিয়ে ওটাকে পিটাতে হয়, পিটিয়ে ছোট ছোট দানা পড়বে, সেটাতে তেলে ভেজে মানে আর একটা ঝুড়ি আছে, ঝুড়িতে তুলতে হয়, তেলটা ঝরে যায়। তারপর আবার চিনিতে আরেকটা কড়াইয়ের মধ্যে চিনি দিতে হয়, ওটার মাপ অনুযায়ী চিনি দিতে হয়, চিনি দিয়ে এটা শিরা হয়, শিরা হওয়ার পর ওই মালটা আবার ছেড়ে দিতে হয়। হ্যাঁ ছেড়ে দেওয়ার পর ওটা মানে অ্যাড করে যেরকম নাড়ু হয় না, ওটা একটা পাক আসে, ঢেলে দিয়ে সেটা আবার তখন হাতে আমাদের মাপ হয়ে যায়, করতে করতে আমাদের একটা মাপ হয়ে গেছে, সেই একই মাপে সব লাড্ডু হবে। তখন সেটার আবার প্যাকেট করা হয়, 12টা করে প্যাকেট করা হয়, সিল মেরে তারপরে দোকানে দোকানে মার্কেটে মানে সেল করা হয়। সেটা করে আমি এখন মানে মোটামুটি ভালোই আছি, মানে অটো করেছি, নিজে গয়নাগাটি করেছি, টাকা পয়সা অনেক করেছি। এখন আমার আগের মতন অত আর কষ্ট হয়নি। একদিনে কত লাড্ডু? এখন আমাদের এটা সেলের পরে কোনোদিন 4000 3000, আর অকের সময় তো প্রচুর মাল হয়, মানে আমাদের সারাদিন ওই কাজ করতে হয়। তখন 4-5 জন বানানোর থাকে, হেল্পার থাকে, ভাজার লোক আলাদা থাকে, পাকের লোক আলাদা থাকে, এরকম বাক্স বানাতেও লোক আলাদা থাকে। স্বামী তোমার হেল্প করে? হ্যাঁ ও তো সেল করে এই মালটা। খুব ভালো, দারুণ পূজা। দিদি আপনার জন্য লাড্ডু এনেছি, নিয়ে আসো। খুব ভালো, দারুণ।
বাজারে আমরা কত রকমের লাড্ডু খাই, কত রকমের লাড্ডু হয়, কত দোকানে কত রকমের লাড্ডু টেস্ট, কিন্তু পূজার লাড্ডু স্পেশাল, কারণ ও ভালোবাসা দিয়ে লাড্ডুটা বানিয়ে। স্টার্ট, যাও দৌড়াও। নিয়ে এসো ওটাকে, সঙ্গে নিয়ে এসো। কত উপরে ওঠালে তো গেল, নিয়ে আসতে হবে ব্যাস। দেখেছো কত সময় নষ্ট করছো। ধরো। পূজা খেলাটা শেষ করেছে 47 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সঞ্চিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে পূজা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে শৌলমী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন তরুবালাদি 5 পয়েন্টস। সঞ্চিতার পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, পূজার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার যত্ন থাকুক সবকিছু। শৌলমীর পছন্দ মিক্সার গ্রাইন্ডার, তরুবালাদির পছন্দ থার্মোফ্লাস্ক। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা। ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আমরা আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিব না, এই হৃদ কমলে রাখবো, ছেড়ে দিব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, এই হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। আজকের আমাদের স্পেশাল গেস্ট স্মিতা এবং তন্ময়। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। গানের প্রশ্ন প্রথম, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। এই পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো আহারে, পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো মন, দেখতে সিন্দুরে ঢোল কাটে, হায় রে দেখতে সিন্দুরে ঢোল কাটে, হে কাটে হে বতরে পিরিতির ফুল ফোটে রে, বতরে পিরিতির ফুল ফোটে, বতরে পিরিতির ফুল ফোটে, আরে বতরে পিরিতির ফুল ফোটে। গানের কথা অনুযায়ী ঢোল কে কাটে? বলো শৌলমী। ন্যাংটা ইন্দুরে। দেখতে সিন্দুরে ঢোল 5 পয়েন্ট, সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে চপার মিক্সার। চাঁদের ছবি এসছে, এমন একটা গান শোনাবে যেটার মধ্যে চাঁদ শব্দটা আছে, বা হিন্দিতে চন্দা। বলো শৌলমী। चंदा है तू मेरा सूरज है तू, मेरी आँखों का तारा है तू। একদম 5 পয়েন্ট, সঙ্গে চপার মিক্সার। এটা হয়ে যাক গান চাঁদ। সুবগজান বদনি ধনি নাচো তো দেখি, সুবগজান বদনি ধনি নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, ও পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, সুবগজান বদনি ধনি নাচো, হে সুবগজান বদনি ধনি নাচো তো দেখি। প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল, এমন ঘুমাবে নেবো লাল গেঁদা ফুল। বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। গানে চুলের সাথে সম্পর্কিত কোন শব্দ আছে? বলো সঞ্চিতা। খোপা।
5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে প্রেসার কুকার। একটা বউয়ের ছবি এসছে, একটা মেলার ছবি এসছে। এই দুটো ছবি দেখে কি গানের কথা মনে পড়ছে বলো সঞ্চিতা। মেলা থেকে বউ এনে দে। 5 পয়েন্টস। সঙ্গে প্রেসার কুকার। ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। নয়তো কলসি ধরিতে দাদা ডুবে মরি রে। নয়তো কলসি ধরিতে দাদা ডুবে মরি রে। দাদা পায়ে ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। ও দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মশলাদানি। বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, না না গো বন্ধু বিনে প্রাণ বাসে না। গানের কথা অনুযায়ী বন্ধু বিনে কি বাঁচে না বলো শৌলভী। বন্ধু বিনে প্রাণ বাঁচে না। 5 পয়েন্টস। সঙ্গে মশলাদানি। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুদীপ্তা চক্রবর্তী। তুমি রাউন্ডে হেল্প করবে। এটা কিন্তু হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে। যে শব্দগুলো পড়ে শোনাবে সেগুলোকে বুঝতে হবে। 5টা শব্দ, প্রত্যেকটা সঠিক শব্দ গেস করার জন্য 2 পয়েন্ট করে পাবে। প্রথমে খেলবে শৌলভী। রোজ স্কুলে যাওয়ার আগে কি মনে হয়? যাবো কি যাবো না ভেবে ভেবে আরে যাওয়া তো হলো না। স্টার সুদীপ্তা। সেলাই সেলাই, চৌবাচ্চা চৌবাচ্চা চৌবাচ্চা, মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট, পায়রা পাল্লা পায়রা পায়রা, পাখনা পায়রা পাল্টা পায়রা পায়রা। নেক্সট, গয়না ঘন্টা, গয়না গয়না, কলা গয়না, তরকা পায়রা পায়রা, পাটনা গয়না গয়না। যে দুটো পারোনি শোনো। দুটো পারোনি, একটা হচ্ছে পায়রা আর একটা হচ্ছে গয়না। 3টে পেরেছো, 6 পয়েন্ট। ছটায় তো দিদি নাম্বার 1 শেষ হয়ে যাবে। হবু বরকে কি বলবে? গোল প্রিন্টের শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধ্যে 6টায়। পিকো 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 পিকো, ছাপা ছাপা, সুতো জুতো সুতো সুতো, পুজো, বাজার বাজার বাজার, দোকান দোকান দোকান, পিকো পিকো, বিকেল, বাজার। যে 3টে পারোনি শুনে নাও। একটা হচ্ছে পিকো, একটা হচ্ছে সুতো আর একটা হচ্ছে বাজার। দুটো পেরেছো, 4 পয়েন্ট। কেমন লাগছে ওকে? বলবো কি দারুণ দেখতে। খুব ভালো। স্টার্ট। কোচি কোচি, কানে শুনতে পাচ্ছি না, কিচ্ছু শোনা যায় না। নারকেল নারকেল, নারকেল, শ্বশুর বাড়ি, কাটারি কাটারি, ডাব, কাটারি,
গানের আওয়াজে শুনতে পাচ্ছি না, এত গানের আওয়াজ। 100 ঠোঁট পালিশ। 100 গানের জন্য তো শুনতে পাই না। গানের আওয়াজ চুপ। গুমটি গানটা আসতে দিলে শুনতে পাবো, এত জোরে গানের আওয়াজ। গুমটি এগুলো পারো নেই, শুনে নাও। কচি, কাটারি, 100 আর গুমটি। ওগুলো সবে সোজা, কিন্তু এই আওয়াজে কিচ্ছু শোনা যায় না। ওইটাই তো খেলা, তোমায় তো শুনতে পাবে না, তোমায় তো ঠোঁটটা দেখে পড়তে হতো। একটা পেরেছো, 2 পয়েন্ট। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কি মনে হয়? কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। মুদিখানা, মেলা পাল্লা, মেলা চিনি বিক্রি পয়সা পোশাক, পয়সা, বোঁদে মুরগি, মেলা যে দুটো পারলে না শুনে নাও। বোঁদে আর একটা হচ্ছে মেলা। 3টে পেরেছো, 6 পয়েন্ট। শুধু তার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শৌলমী এবং পূজা, দুজনেই 6 পয়েন্ট। ওকে, পূজার পছন্দ রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার রুটি মেকার। শৌলমীর পছন্দ ওয়াফল মেকার। সেকেন্ড পজিশনে সঞ্চিতা 4 পয়েন্ট। সঞ্চিতার পছন্দ কাটলারি সেট। থার্ড পজিশনে আছেন তরুবালাদি, 2 পয়েন্ট। তরুবালাদি আপনার জন্য রয়েছে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। প্রত্যেকের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। সঙ্গে পাচ্ছেন আপনার বা আপনার পরিবারের যে কোনো একজনের জন্য অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটা ছবি এসছে, পটল, শশা, ময়ূর, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। তরুবালা দি, পশম। বুঝিয়ে দিন। পটলের প, শশার শ, ময়ূরের ম, পশম। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে রাইস কুকার। তোমার মাস্ততো দিদি, তার একমাত্র মামা, তার একমাত্র জামাইবাবু তোমার কে? এবার বলো সঞ্চিতা। আমার বাবা। বুঝিয়ে দাও। আমার মাস্তুতো দিদি মানে আমার মাসির মেয়ে, তার মামা মানে আমার মামা, আর আমার মামার জামাইবাবু মানে আমার বাবা। 20 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। ঘন্টতে নেই সে, তবু কেন নাম, মুরগির সঙ্গে নাকি একই দরদাম, কি বিষয় ধাঁধা? এবার শৌলমীকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো সঞ্চিতা। মুড়ি।
বোঝাও। মুড়ি ঘন্ট আর মুড়ির সঙ্গে মুড়ি মুড়কি একই দরদাম। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার ফিল্টার। 3টে শব্দ, কর, সেই, বড়া। নিচে 3টে অক্ষর আছে, যে কোনো একটা অক্ষর নিচ থেকে ওপরে 3টে শব্দের মধ্যে যে কোনো জায়গায় বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো পূজা। করলা, সেলাই, বলাই, বড়লা। বড়লা বড়লা মানেটা কি আমি জানি না। টাইম আপ। করলা, সেলাই এবং লাবড়া লয় আকার যোগ হয়েছে। -10 পূজা। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 24 ইঞ্চির এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে হবে -20। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো সঞ্চিতা। কবজি ডুবিয়ে খাওয়া। সঞ্চিতা বলছে কবজি ডুবিয়ে খাওয়া, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। পুরো পর্ব জুড়ে দুর্দান্ত পারফরমেন্স সঞ্চিতার। আজকে দিদি নাম্বার 1 সঞ্চিতা বিশ্বাস with 104 পয়েন্টস। সঞ্চিতার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকোলা এন্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কচুরি, মানকচু, অভিমান, চুরি, চারাপোনা। চারাপোনা, ছুরি, কচুরিপানা, ভুলে গেছি। কচুরি, মানকচু, অভিমান, চুরি, চারাপোনা। চারাপোনার পরে চুরি, তারপরে অভিমান, তারপরে মানকচু, লাস্টে কচুরি। এটা তোমার পূজা মেমেন্টো সৌলভী তোমার। এটা তরুবালা দিয়ে আপনার উইনারের ট্রফি সঞ্চিতা। দিদি নাম্বার 1-এর ব্যাচ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়ার থেকে সোনার পান। মুখরোচক চায়ের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হাসপাতালের তরফ থেকে সবাই পাচ্ছে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, আগামীকাল দেখা হচ্ছে। এরপরে দেখবেন আলো ছায়া।